প্রথম স্থান অধিকারী নগ্ন সমাজের অগ্নিকন্যা, নগ্ন সমাজের অগ্নিকন্যা অঞ্জুশ্রী অপেরা, অঞ্জুশ্রী অপেরা, নগ্ন সমাজের অগ্নিকন্যা ঘুরে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আমার দলের পক্ষ থেকে এই সবুজ সঙ্গের দীর্ঘায়ু কামনা করি। আচ্ছা, এখন আমাদের অর্থ পুরস্কার দেওয়া বাকি আছে। মন্টুদা স্টেজ ছেড়ে চলে গেলে তোমার লস হবে, আমাদের লাভ হয়ে যাবে। তো মাস্টার সহ, অর্থাৎ মন্টু মাস্টারকে আমি মাস্টারই বলি, তো সহ আমি সমস্ত সদস্যবৃন্দকে আরেকবার স্টেজে আসতে বলবো। ভোম্বল এদিকে আসো। আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের সভাপতি আমাদের রাজু ভোম্বল এবং সবাইকে বলবো অর্থ পুরস্কার মাস্টারের হাতে ধরে দিতে। বর্তমান সমাজের চিরস্কর্মীর একটা বাস্তব দলিল, যার পরতে পরতে আকর্ষণ, রুদ্ধশ্বাসে ভরপুর রহস্যপূর্ণ সামাজিক যাত্রা পালা, চাঁদের আড়ালে চন্দ্রবড়া। আমি আবারও বলছি, আগামী বছর অর্থাৎ 1433 সালে অঞ্জুশ্রী অপেরা আপনাদের সামনে নিবেদন করবেন এক বাস্তব ধর্মী সামাজিক যাত্রা পালা, ডক্টর সুকুমার দত্ত রচিত চাঁদের আড়ালে চন্দ্রবড়া। ঘোষণাগুলো শেষ হলো। নমস্কার, শুরু হচ্ছে আজকের রহস্যময় সামাজিক যাত্রা পালা, নগ্ন সমাজের অগ্নিকন্যা। আমার জীবনের সব স্বপ্ন, আশা, ভালোবাসা, অতীত বর্তমানের সব, সেই সবই চুরি করে নিয়ে যাচ্ছে আমার সীমান্তের সিঁদুর, আমার হাতের শাখা। তোমাকে ছাড়া আমার এই ছোট কথাকে আমি একা মানুষ করতে পারবো না। তাই তো কোনো পথ খুঁজে না পেয়ে তোমার ওই জ্বলন্ত চিতায় ঝাঁপিয়ে পড়ে আমি নিজেকে শেষ করে দেব। সবারে
আমার কপাল করে তুই ঘুমিয়ে বসে না, আমার করে তুই ঘুমিয়ে পড়। চাঁদ উঠেছে ফুলে ফুলে, কতদিন পর তোমার কণ্ঠে সেই আগের মতো গান শুনলাম। গঙ্গা, এই গঙ্গা, গঙ্গা, এই সন্তান কোলে পেয়ে তুমি খুশি হয়েছ তো? হ্যাঁ গো হ্যাঁ, আমি যে কতটা খুশি সেটা বোধহয় আমার থেকে বেশি কেউ অনুভব করতে পারবে না। প্রত্যেক মেয়েরা তো বিয়ে করে সন্তানের মুখে মারা শোনার জন্যে আকুল হয়ে ওঠে। একজন শিক্ষক হয়ে সে কথাকে আমি বুঝি না ভেবেছি গঙ্গা। আসলে তোমার এই না বলা অব্যক্ত যন্ত্রণার জন্য তো তুমি দায়ী নও, এর জন্য দায়ী তো আমি। না গো না, বলো না, ও কথা তুমি বলো না। দোষ তোমার নয়, দোষ আমার ভাগ্যে। তা না হলে কত ঠাকুরের কাছে মানত করেছি, কত মন্দিরে মন্দিরে ঘুরে ঠাকুরকে মাথা করে আমি রক্ত চড়েছি, কিন্তু ঈশ্বরকে তো নীরবই থেকেছে। পরীক্ষা পরীক্ষা গঙ্গা, হয় ঈশ্বর আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন, নতুবা ওই অনাথ শিশুটার জন্য তোমার ঘরটা শূন্য রেখেছিলেন। সে যাই হোক, আজ তোমাদের কোনো দুঃখ নেই। আজ থেকে শুরু হবে আমাদের নতুন করে পথ চলা। ঠিক বলছি গঙ্গা। কেন বাবা, আমি ঠিক করে রেখেছি আমাদের খোকা বড় হয়ে মস্ত বড় ডাক্তার হবে। বেশ, তাই হবে তাই হবে, কিন্তু আমাদের গোপনে তো একটা নামকরণ করতে হবে। এটা তো আমি আগেই ভেবে রেখেছি গঙ্গা। গঙ্গার সাগরের বুক ছেড়ে জন্ম নেয় সৈকত, তাই আমাদের খোকার নাম হবে সৈকত। এই গঙ্গা, তুমি খোকা ছোড়েকে ঘুম পাড়িয়ে দাও, আর আমি ততক্ষণে ওর খাওয়ার জন্য দুধ নিয়ে আসি। এই আমি আসি। এই শোনো, বেশি দেরি করো না। দেরি হলে খোকা যদি কান্না শুরু করে তাহলে কিন্তু আমি একা সামাল দিতে পারবো না। এই শোনা, শোনা রে, ওই বাবা, আমার দুষ্টুমি করে হাসা হচ্ছে না। আচ্ছা বলতো শোনা, তোর বাবার স্বপ্ন পূরণ করতে তুই বড় হয়ে ডাক্তার হবে তো বাবা? না, ও ডাক্তার নয়, ও হবে ডাকাত। আপনার যে সাধক হয়ে আমার কোলের সন্তানকে তোর কোলের সন্তান না, আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি তোর কোলের সন্তান ও তোর গর্ভের সন্তান নয়, ও একটা জারজ সন্তান। গলার জোর দেখিয়ে নকল মা সেজে আসল সত্যটাকে চেপে রাখা যায় না নারী। ছি নারী ছি, নিজের মাতৃসত্তা থাকা সত্ত্বেও শেষে কিনা একটা দত্তক নিয়ে তোর মাতৃত্বের অভাব মেটাতে চাইছিস। কি করবো সাধু বাবা, কি করবো? আমি যে বাংলার শাশ্বত আদর্শ নারী। প্রত্যেক মেয়েরাই বিয়ের পরে সন্তানের মুখে মা ডাক শোনাতে আগ্রহ হয়ে ওঠে। আমি তো তাই চেয়েছিলাম, কিন্তু তাই বলে একটা ব্রেজাম্মাকে কোলে তুলে নিয়ে তোর মাতৃত্বের অভাব মেটাতে চাইছিস। না সাধু বাবা না, এখন আমার সন্তান, আমার পরিচয় হবে ওর পরিচয়, আমার ঠিকানা হবে ওর আসল ঠিকানা। কিন্তু রক্ত রক্ত তখন ওদের বেইমানি করবে না, সঠিক সময় তার সম্পর্ক বেরিয়ে আসবে। তোর নারী গর্ভকাশটা কোনোদিন চিৎকার করে বলবে না যে ওই আমার বুকের সৃষ্টি একটা উজ্জ্বল নক্ষত্র। সাধু বাবা, আমি সাধক রামানন্দ প্রভু। আমি আমার দিব্য চক্ষু দিয়ে যা দেখতে পাচ্ছি
তাতে আমি হলফ করে বলতে পারি তুই বন্ধানুষ। যথেষ্ট গর্ভ ধারণ করার ক্ষমতা তোর আছে, কিন্তু তো স্বামী একটা পুরুষত্বহীন। না নয় হ্যাঁ, যদি তুই পতিব্রতা নারী হয়ে থাকিস তাহলে তো সিঁদুর সিঁদুরে স্পর্শ করে বল। পারবি কি করে নারী? কারণ তোর গর্ভের সন্তান যে মানুষ হচ্ছে ওই একটা অনাথ আশ্রমে। আপনি সত্যি করে বলুন, কি আপনি কি আপনার সত্যিকারের পরিচয় বলুন আপনি? জয় জয় তারা! মা তারা সাধক আমি, তাই বলছি নারী, কাউকে কাঁদিয়ে কেউ কোনো সুখী হতে পারে না। তাই আমার জীবন অভিধানের পাতা যদি আমি একটা একটা করে উল্টাই, তাহলে তোমার নারী জীবনের সত্তা, তোমার সম্ভ্রম ও নবরণে ঢাকবে। নারী তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক, ছলনাময়ী, তুমি কুমারী জননী। না নয় হ্যাঁ, আপনি সত্যি করে পরিচয় দিন আপনার, বলুন আপনি কে? আমি তোর প্রতিহিংসা পরায়ণ, তোর মৃত্যুর বিভীষিকা। আমাকে চেতন থেকে অবচেতন করে আমার মনে মৃত্যুর আগুন জ্বেলে দিয়ে আমার জীবনটাকে তুমি চালিয়ে পুড়ে ছারখার করে দিয়ে ভেবেছিলে তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে সংসার করবে, তাই না ডার্লিং? আমার কোনো উপায় ছিল না তাই? কেন কেন উপায় ছিল না? যদি কোনো সত্তা না থাকে তাহলে কেন দেখিয়েছিলে ভালোবাসার স্বপ্ন? অপরাধ অপরাধ আমি করি, আমি অর্থহীন, তাই তোমার বাবা স্কুল মাস্টার জামাই করেছে তোমাকে সুখে রাখবে বলে, কিন্তু না। যে আগুন আজ দীর্ঘ কয়েকটা বছর তুমি আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছো, সেই আগুনে আমি তোমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। ঠিক যেমন করে আমার রক্তের সম্পর্ক আমার দিদির সিঁদুরটাকে কেড়ে নিয়েছি, এমনি করে তোমাকে আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো। জানো বাবা, আজও তোমাকে আমি ভালোবাসি। ঘুমের ঘরে যখন আমি স্বপ্ন দেখি তখন তোমার এই সুন্দর মুখখানা আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই তো আমি সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে আমার হৃদয়ের মুভুক্ত মনে যাওয়া জোড়াতে আমি তোমার কাছে জানেন, আমি চেয়েছিলাম আমার ভালোবাসাকে আঁকড়ে ধরে সারাটা জীবন হাসি আর আনন্দে কাটিয়ে দিতে, কিন্তু কর হয়ে দাঁড়ালো আমার জামাই বাবু সমরের সহযোগিতা আর এই গঙ্গার অহংকারী বাবা। এরা দুজনা চক্রান্ত করে আমার জীবন থেকে সাজানো গোছানো ভালোবাসার স্বপ্নকে কেড়ে নিয়ে আমার জীবনটাকে তাদের ঘরের মতো ভেঙে চুরমার করে দিয়েছে। চেতন তার জীবনের সুখ শান্তি আশা ভালোবাসাকে এই নগ্ন সমাজের যুবকাষ্টে বলে দিয়ে নিজেকে তৈরি করেছে ভয়ঙ্কর হায়ানা। আমার সঙ্গে যে পাঙ্গা নিতে আসবে তার হাতে ধরিয়ে দেবো একটা স্বর্গের টিকিট, একটা থাবায় করে দেবো বাকরুদ্ধ হাওয়া। আমি তোর কাছে হাত জোর করে বিনতি করছি, তুমি চলে যাচ্ছে, তোর এখান থেকে চলে যাচ্ছে। আমি এখানে আসিনি গঙ্গা, আমি এসেছি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিতে। বল শয়তানি, আমার ঔরচাপ সন্তান কোথায়? সে ছেলে নামে কলকাতা কোন নার্সিং হোম তোরা তোর বাবাকে বাঁচিয়েছে?
আমার প্রশ্নের উত্তর কিন্তু এটা নয়। আর একটা কথা শুনে রাখ শালি, আমি তোর এখন আর পেয়ারের নাগর নই যে তোর কথা শুনতে হবে। আমি চলে এখন একটা প্রতিহিংস পায়ন হায়ানা। তাই আমার প্রশ্নের জবাব না দিলে শালি তো সাজিটা আমি কেটে দেব। বলছি, আমাকে আমাকে যে নার্সিং হোমে নিয়ে ডেলিভারি করানো হয়েছিল তার নাম কলকাতার মনিকা হেলথ কেয়ার সেন্টার। ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? মেয়ে হয়েছিল, কিন্তু বিশ্বাস করো আমি তাকে চোখের দেখা দেখতে পারিনি। আমি জানি না সে জীবিত না মৃত, আমি জানি না চেতন, আমি জানি না। ব্যাস, আপাতত আমার প্রথম কাজ কমপ্লিট। এবার শুরু হবে আমার দ্বিতীয় খেলা। শেষ হয়ে গেল। গঙ্গার জীবন খেয়াটা মাছ ধরিয়ে এসে ভরাডুবো হয়ে গেল। ভাবতে বড় অবাক লাগে যে হাত দুটো দিয়ে গঙ্গে একদিন বুকে জড়িয়ে ধরে আমি 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 কত ভালোবাসা ভালো লাগা অনুভব করেছি। আমার এই হাত দুটো গঙ্গার মুখে রেখে আমি কত ভালোবাসা অনুভব করেছি। গঙ্গা যখন বাড়ি থেকে পালিয়ে এসে আবার আমার এই বুকটায় মাথা রেখে সুখ দুঃখের কথা বলতে বলতে অজরে কান্ত, তখন আমি আমার এই হাত দুটো দিয়ে কতবার আমি গঙ্গার চোখের জল মুছিয়ে দিয়েছি। আর সেই ভালোবাসার হাত দুটো প্রতিহিংসার বদলা নিয়ে নিজেকে তৈরি করেছে চেতন ভয়াল ভয়ঙ্কর কষায় চৈতন্য চক্রধার। গঙ্গা, এই গঙ্গা, এই তুমি এভাবে পড়ে আছো কেন? এই গঙ্গা, এই ওঠো, ওঠো গঙ্গা, ওঠো, কথা বলো গঙ্গা, কথা বলো, ওঠো, কথা বলো। গঙ্গার আপনার ডাকে সাড়া দেবে না দাদা? কেন সাড়া দেবে না কেন? তা আমি বলতে পারবো না দাদা। তবে আমি এখানে এসে গঙ্গাকে ওইভাবে পড়ে থাকতে দেখে অনেক চেষ্টা করলাম, কিন্তু ওর কোনো সারা শব্দ পেলাম না। ওর কোনো সারা শব্দ যখন পেলাম না, তখন এই বাচ্চাটা কাঁদছিল। তাই এই বাচ্চাটার কান্না থামাতে আমাকে করে তুলে নিলাম দাদা। না না, এই গঙ্গা, গঙ্গা, এই গঙ্গা, ওঠো, ওঠো, কথা বলো। এই দেখো তোমার ঢোকার জন্য আমি দুধ নিয়ে এসেছি। ওর যে খিদে পেয়েছে, ওকে তুমি খাওয়াবে না গঙ্গা? কথা বলো গঙ্গা, কথা বলো। গঙ্গা কোনোদিনই আর আপনার ডাকে কথা বলবে না দাদা। আসলে কি জানেন দাদা, আমি যখন এখানে আসলাম না, তখন আমি দেখলাম গঙ্গা হয়ে পড়ে আছে। আমার কি মনে হয় জানেন দাদা, গঙ্গাকে একা ফাঁকা ঘরে পেয়ে কোনো এক কাপালিক তান্ত্রিক এসে গঙ্গাকে বলাৎকার করতে চেয়েছিল। গঙ্গা নিজেকে বাঁচানোর জন্য সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করেছিল, কিন্তু কাপালিক নিজেকে বাঁচাতে গঙ্গাকে খুন করে পালিয়ে গেছে দাদা। কি বলছেন আপনি? জানেন দাদা, সন্দেহটা আমার তখনই হলো, কখন? আমার আশার শব্দ শুনে কে যেন ঘর থেকে পালিয়ে গেল। তারপর দাদা আমার আরো সন্দেহটা দৃঢ় হলো যখন এই কাপালিকে রক্ত বস্ত্র ঝোড়া দেখতে পেলাম। না না, কিন্তু আমি গঙ্গার স্কুল লাইফের বন্ধু। হ্যাঁ, কয়েক বছর হলো আমি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম।
তারপর বাড়িতে এসে শুনলাম যে গঙ্গার বিয়ে হয়ে গেছে। তাই বাড়ির থেকে ঠিকানা নিয়ে এসে এই গঙ্গার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু এখানে এসে আমি দেখলাম দাদা, গঙ্গা, গঙ্গা তুমি এখন বলে দাও গঙ্গা, আমি এখন কি করবো? তোমার সন্তানকে আমি কার কাছে রাখবো? আমি কি বলছিলাম জানেন দাদা, মা ছাড়া বাচ্চাকে বাঁচানো সম্ভব নয়। না। তাই মায়ের অবর্তমান এই বাচ্চাটাকে যদি কোনো অনাথ আশ্রমে দেরি হতে পারে না। গঙ্গাকে মহারাজ ছোড়ার জন্য পিতৃত্বের অধিকার নিয়ে একবার যখন এই অনাথ সন্তানকে আমি বুকে করে নিয়েছি, তখন কিছুতেই একে আমি বড় ছাড়া করবো না। আমি কি করবেন? জানেন ভাই, আমার গঙ্গার বড় সাধ ছিল আমাদের ছেলে বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু না, ডাক্তার না। আমি কি করবেন? ওই গঙ্গার আত্মা আমার মতো জাগরিত হয়ে পড়ছে। আমাদের কোকা বড় হয়ে ডাক্তার না হয়, আর মায়ের খুঁড়িকে খুঁজে বার করতে ও তৈরি হবে মস্ত বড় পুলিশ অফিসার। মা সর্বদেবী, মা নাচিন্দা, মা তারা, মা সরস্বতী, মা বিশাখা লক্ষ্মী, বাবা গোপাল গোবর্ধন, নাট্যাচার্য গিরিশ ঘোষ এবং ত্রিকালদর্শী লোকনাথ বাবার চরণে প্রণাম জানিয়ে কাঁটাবাগান আমরা কজন সংঘের সম্পাদক মহাশয় ও সকল সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন ও যাত্রামদী সকল দর্শকবৃন্দকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জীবনমুখী পালাকার ডাক্তার সুকুমার দত্ত রচিত, জনপ্রিয় নির্দেশক শহর আলী মন্ডল নির্দেশিত, সম্পাদিত যাত্রা রোয়ানা মল্লিক, নায়ক শ্রেষ্ঠ সুদর্শন গায়ক নায়ক কুমার দেবাশিস ও অদ্বিতীয় গায়িকা নায়িকা অঞ্জু বিশ্বাস অভিনীত আজকের রহস্যময় সামাজিক যাত্রা পালা নগ্ন সমাজের অগ্নিকন্যা। অভয় মাস্টার গোবিন্দ, মাস্টার স্বপন ও গণেশ, সুর পরিচালিত আলেউ মাস্টার রণজিৎ, ধ্বনি মাস্টার মন্টা ও মাস্টার সালাম, রূপসজ্জায় নারায়ণ দাস, প্রধান উপদেষ্টা মনসুর গাজী, দল ম্যানেজার জগদীশ কুমার ও সিদ্দিক গাজী, জেনারেল দল ম্যানেজার তারক চন্দ্র সরকার, অভিনয়ে বলিষ্ঠ নট কমলেশ খান ও প্রিন্স অফ কলকাতা যাত্রা রাজকুমারের সুদর্শন গায়ক নায়ক পিন্টু চক্রবর্তী, গায়ক নায়ক মাধাই ঘোষ, মিস লক্ষ্মী, শ্রীরাম মন্ডল, কুমার অশোক, নারায়ণ দাস ও সকলের স্নাধন্যা দুষ্ট মিষ্টি নায়িকা মিস মেঘা। সুধী যাত্রা প্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা শুরু করছি MM প্রোডাকশন নিবেদিত অঞ্জুশ্রী অপেরা পরিবেশিত স্বপ্ন সুন্দরী গায়িকা নায়িকা মিস রিমঝিম এবং বর্তমান যাত্রাত্র সৃষ্টিকারী হলেন মাস্টার মন্টু অভিনীত 1432 সালে ঘাত প্রতিঘাতে মোড়া এক রহস্য ঘন বড় মাপের সামাজিক যাত্রা পালা। প্রেম সাগরে উথাল পাতাল, অকালে বইল রক্ত বন্যা, সমাজ শত্রু বিনাশকারী আমি, নগ্ন সমাজের অগ্নিকন্যা, নগ্ন সমাজের অগ্নিকন্যা, নগ্ন সমাজের অগ্নিকন্যা। 25 বছর পরের ঘটনা। শিল্পীরা এই পার্কে এসে না একটু মজা করছে, মজা। আর যাত্রা দলের তাবর তাবর অভিনেতা অভিনেত্রীরা এই পার্কে এসে একটু রোমান্স করছে। আমি তাই তো দেখছি রে, শালা হিরো হিরোইনরা সব জোড়া পায়রার মতো জড়াজড়ি করে না, মদ মারছে মদ। ওদের ওরকম দেখে আমারও না বাইরি, এখন গলাটা শুকিয়ে যাচ্ছে, তাই না রে? একদম খাঁটি কথা বলেছিস ভাই, কিন্তু ও ওদের মতো গলাটা ভিজাবে নাকি? হ্যাঁ, আরে হলে তো শালা ভালোই হতো রে। ওদের ওরকম দেখে আমার গলার ভিতরটা না কেমন যেন শালা সুরসুর করছে, কিন্তু কোনো উপায় নেই বস।
পকেটটা সারা ঘরের মার আর বাজারটাও কদিন ভালো যাচ্ছে না। আরে পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে আরে মেজাজ ঠিক থাকে না, সে আমি জানি না, সে আমি জানি এসব। আর মাছ বাজার করে না আজ অনেক পয়সা রোজগার করতে হবে, বুঝেছিস? এটা ধর, এটা নিয়ে গলাকে আরে বল, এই তো দেখছি মেঘ না চাইতেই জল। তুই আমাকে বাঁচালি মায়েরি। নে আমি বেরি না করে শুরু কর দেখি। তোর ওই কোমরের দোলন দেখার জন্য কয়েকজন বাবু হাজিরে। নে শুরু কর। বন্ধ করুন, বন্ধ করুন শোনা যা সালা, মুখটাই নষ্ট হয়ে গেল। এটা জানতে যাচ্ছি কালকে করে ময়দার মধ্যে একটু ফায়দা করে নি। এই বিক্রি করে আমার কি বলছ? না 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 না, ও আপনাকে কিছু বলছে না বাবু, আপনাকে কিছু বলছে না। ও শুধু বলছে ভাদ্রমাসে এসে নাচ গান বন্ধ করে আমাদের সব পেটে লাথি মারলো, পেটে। আমাদের পেটে লাথি মেরেছেন মারুন, কিন্তু ওই পার্কের ভিতর দিকটা করে ভালো করে তাকিয়ে দেখুন তো বাবু। আমাদের পোশাক, আমাদের নাচ গান, এইসব ভদ্রলোকের চেয়ে বেশি তোমরা। শুনুন, আমি বলছিলাম যে প্রকাশ্য দিবলকে এরকম একটা পোশাক পরে শালা এরকম পোশাক না পরলে যে আপনাদের মতো ভদ্রবাবুদের চোখে রঙিন নেশা লাগে না, তাই তো মুখোশধারী মানুষগুলোর মনে রঙিন নেশা ধরাতে এই পোশাক। আর বলুন বলুন বলুন, মাথার কথা করে ছেড়ে বলুন বলুন, কি কথা আছে বলুন না, বলুন বলুন। কি হয়েছে বলুন? এই হচ্ছে হঠাৎ করে বলুন না, হঠাৎ করে কি হলো?
অসুস্থ হবেন কি করে? হ্যাঁ, না না, হ্যাঁ, আমার না তেমন কিছু হয়নি। আসলে আপনি হঠাৎ এসে ধমক দিয়ে আমার নাচ গান বন্ধ করে দিলেন তো, তাই মাথাটা আমার করে ঘুরিয়ে দিয়েছিল। ভাগ্যিস ভাগ্যিস আপনি আমাকে ধরে ফেলেছিলেন, তা না হলে যে কি হতো আমার। কি হলো, কি হলো, কি হলো? পড়ে কি আপনার মাথাটা ফেটে যেত? হ্যাঁ, হ্যাঁ আমার মাথা ফেটে হ্যাঁ, যেত। মাথা ফেটে যেত। তার মানে মাথা ফেটে অনেক রক্ত বেরোতো। ওরে বাবা রে বাবা, আমি না আমরা বেশি রক্ত দেখতে পারি না, তা না হলে রক্ত দেখলে আমি একবারে অজ্ঞান হয়ে যাই। তাহলে তো ভালোই হতো। হ্যাঁ, ভালো লাগতে পারে। হ্যাঁ, ভালো হতো মানে ওই ফাটা মাথাটা সেলাই করবার জন্য ডাক্তারবাবুকে দ্বিতীয়বার পুরো অজ্ঞান করতে হতো না। যাক, ওসব কথা বাদ দিন। ঈশ্বর আপনার সহায় আছেন, তাই আপনি এই যাত্রায় বেঁচে গেলেন, কিছু হয়নি। না, বলছিলাম যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমি গল্পের প্রশ্ন করতাম, আপনি উত্তর দেবেন? আরে মনে করা কি আছে বাবু, মনে করা কি আছে? আর সারা মন নামক বস্তুটাই তো আমার নেই। তাই কি বলতে চান ফটাফট করে বলবেন, ফটাফট বলবেন। আমি বলছিলাম যে আপনার নামটা যদি একটু বলেন। হ্যাঁ বাবা, এই সালা আমার নাম যেন আপনার কাম কি? হ্যাঁ, তবে যখন জানতে চাইছেন আমি বলেই ফেলি, আমার নাম মরিকা। মনিকা, বাবা, হ্যাঁ, ভারী মিষ্টি নাম। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, হ্যাঁ, বলুন, বলুন। আপনাদের বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন? আরে আপনার বাবার নাম কি? বাবার নাম, বাবার নাম জানি না, জানি না স্যার, বাবার নাম স্যার আমি জানি না। আর আগে থাকতাম ওই অনাথ আশ্রমে। হ্যাঁ, অনাথ আশ্রমে। আর স্যার 18 বছর পূর্ণ হতে না অনাথ আশ্রমের মালিক না আমাকে ছুটি দিয়ে দিয়েছে, ছুটি দিয়ে দিয়েছে। আর এখন থাকি ওই মাধবপুরে একটা ছোট্ট ভাঙা করে। ও মাই গড, মাধবপুরের উপস্থিত আপনি থাকেন? হ্যাঁ, আরে বাবা, এই কত কথা জানতে চাইছেন কেন বলুন তো? কত কথা জানতে চাইছেন? শুনুন, আমি কিন্তু আপনাকে আর কিছু বলতে পারবো না, আর কিচ্ছু বলতে পারবো না, আপনি আমার কিছু জিজ্ঞেস করবেন না। চলি চলি বাবু, চলি। আমাকে স্যার দিয়েছিলেন নাচ গান করে কিছু পয়সা রোজগার করতেই হবে। তাও হবে সারা ভাতে খাইতে না মাকুসা চাল বাঁধবে, মাকুসা চাল। চলি বাবু, চলি বাবু। আমি কিছুই বুঝতে পারলাম না মেয়েটা ভাবছে তিনি একটা গোপন করে লেগে চলে গেল। আচ্ছা, আমি যখন জানতে পারলাম যে ওরা তো কষ্ট করে নাচ গান করে টাকা পয়সা উপার্জন করে তারপর ওরা ওদের সংসারটা চালায়, তখন আমার উচিত ছিল কিছু টাকা ওকে দিয়ে দেওয়ার। আরে খুচরো কিছু টাকাও তো আমার কাছে ছিল, ঠিক আছে, যাক পরে দেখা হলে না ওকে দিয়ে দেবো। আরে আমার মানিব্যাগ, আরে আমার মানিব্যাগ টাকা নিয়ে চলে গেল নাকি? এই যে আমার হাতে, আরে আমার মানিব্যাগ তোমার হাতে গেল কি করে? আমি যে কত বড় ম্যাজিশিয়ান সেটা জানিয়ে আপনার পাঁচটা আপনাকে ফেরত দিতে হবে। আচ্ছা, এই পার্সটা তাহলে তোমার পকেটে গেল কি করে? আমি তো এটা বুঝতে পারছি না। এই হস্তশিল্পটা শিখতে আমাদের রীতিমতো সময় লেগেছে স্যার। কি এটা হস্তশিল্প? নয়তো কি, এই হাত দিয়ে যে কাজ করা হয় তাকে তো হস্তশিল্পই বলে। তবে ওটা বড় কথা নয় স্যার, আমি কিন্তু কোনো ম্যাজিশিয়ান নই, আমি শালা পাক্কা পকেট মার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যখন পাক্কা পকেট হয় তখন এই ব্যাগটা ফেরত দিতে গেল? না মানে আমরা পকেট মারি টাকার জন্য, পার্সের জন্য নয়। তাছাড়া আপনার পার্সে ছিল কিছু টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, তাই ম্যাডামের কথা মতো আপনার পার্সটা আপনাকে ফেরত দিলাম। ম্যাডামের কথা মতো? হ্যাঁ স্যার, যে ভদ্রমহিলার সঙ্গে আপনি এত সময় দাঁড়িয়ে কথা বলছিলেন, ম্যাডাম অনাথেরই হলো ভালো শিক্ষিতা স্যার, কোনো পথ খুঁজে না পেয়েই অসামাজিক কাজ বেছে নিয়ে। কি বলছো তুমি? আরো একটা কথা স্যার, ম্যাডাম নিজের শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে ওইসব ধনীদের কাছ থেকে চেয়ে না পেয়ে জোর করে আদায় করে নিয়ে 20 জন অনাথ শিশুর পরিচর্যা করে এবং তাদের সমস্ত ব্যয়ভার বহন করে। অসাধারণ, অসাধারণ পরিকল্পনা। হ্যাঁ, আচ্ছা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার ম্যাডামের মতো মানুষ যেন দেশের কোনায় কোনায় জন্ম নেয়। আচ্ছা, তুমি একটা কথা ভাবো যে আমাদের দেশে কত ধনী মানুষ আছে, কত শিক্ষিত মানুষ আছে, কিন্তু তোমার ওই ম্যাডামের মতো কতজন মানুষ ওই গরিব অনাথ শিশুদের নিয়ে ভালো করতে পারবে? তাই তো ম্যাডামের কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে স্যার। ভালো লাগবে না? দিনরাত মদ গেলে মেয়েদের নিয়ে ফুর্তি করবি, ভালো তো লাগবেই। এ আপনি কি বলছেন? বুঝতে পারলি না? থানায় কতদিন হাজিরা দিসনি, সে খেয়াল আছে তোর? কেন থাকবে না? আসলে বাজারটা কদিন ভালো যাচ্ছে না তো। আহা, তোদের বাজার কেমন যাচ্ছে সেটা জেনে তো আমার কোনো লাভ নেই। তাছাড়া তোরা তো জানিস আমার ওর পকেট খালি ধরে মাথাটা কেমন ঝিমঝিম করে, শরীরটা কেমন দুর্বল হয়ে যায়। এমন জীবনে নিজে যদি করে কমে খেতে চাস তাহলে আগামীকাল সকালে আমার কোয়ার্টারে গিয়ে বকেয়া টাকাটা মিটিয়ে দিয়ে আসবি। আহা, তোর নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসবি। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন স্যার? আহা, ভয় দেখাবো কেন, ভয় দেখাবো না। শোন শোন, আমাদের কথাগুলো একটু ভালো করে শোন। এই তোদের সঙ্গে বোঝাপড়াটা ঠিকঠাক যদি না থাকে তারা 2 পয়সা ইনকাম করতে পারবি না, আর আমাদের উপরে ইনকামটা বন্ধ হয়ে যাবে। তাই সেসব কথা এখন থাক। লালটু, বল্টু, বিল্টু এরা তো তোদের মতো ধারে বাকি রাখে না, এরা তো
মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে আমার পকেট টাকাটা মিটিয়ে দিয়ে আসি। যত ঝামেলা তোদেরকে নিয়ে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সব কীর্তিকলাপগুলো দেখছিলাম, শুনছিলাম। আচ্ছা আচ্ছা, এই সরকারি খাকি পোশাকটা পরে ভিক্ষা বিক্রি করছেন, আপনার লজ্জা করে না? সত্যি ফোড়র বাচ্চা। আরে আমি সাধারণ নাগরিক, যাদের ট্যাক্সের টাকায় সরকার আপনাদের মতো জালি অফিসার নামক ভিখারিদের মাস গেলে মোটা মোটা টাকা ভিক্ষা দেয়। ভুলে যেও না যুবক, জানো আমি তোমাকে কি করতে পারি? হ্যাঁ, জানি 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 আপনার ক্ষমতা আর আপনার এই পোশাকের অপব্যবহার করে আপনি হয়তো এই বুলেটের মতো ছেলেদের গতিপথকে স্তব্ধ করতে পারেন, কিন্তু সাগরের বুক চিরে জন্ম নেওয়া এই সৈকত ঘোষালের একটা চুল আপনি টাচ করতে পারবেন না। সময় হলে বুঝিয়ে দেবো যুবক। বাবা ঘুঘু দেখেছে, এখনো ঘুঘুর পথ দেখো। আপনি সবের মধ্যে প্রতিবাদের মুখ দেখাচ্ছেন, কিন্তু আসলে ক্ষমতাটা এখনো দেখেননি। ভুলে যেও না, আইনটা আমার হাতের মুঠোয় বন্দি। ইচ্ছে করলে তোমাকে ওই গাঁজা কেস দিয়ে ফাঁসিয়ে তোমার জীবনের 12টা আমি বাজিয়ে দিলাম। আমার সামনে দাঁড়িয়ে যদি ওই দাদার গায়ে সারা কাটা আমরা চলে গেছে না, তোমার সার্ভিস রিভলভ দিয়ে তোমার মুখটা আমি কাছে করে দেবো। আমি খুব ভালো করেই জানি তোমার ওই সার্ভিস রিভলভার ব্যবহার করার আগে উপরওয়ালার পারমিশন লাগবে, আর এই বুলেটের সারা কারো পারমিশন লাগবে না। কারণ বুলেট থানা লকা ভাজো জেলখানার সারা ভয় করে না। তোর ওকালে যদি 12টা আমি বাজিয়ে দেবো, ঘরটা আমি খপত করে ধরবো, সোজা লকারে ঢুকে দেবো। তারপরের দিন কোর্টে চালান, অন্তত 6 মাসের হাজত। কিন্তু তার আগেই তো আপনি আপনার নিজের খবরটা খুলে রেখেছেন মিস্টার হালদার বাবু। ও বাবা, আমি তাহলে হরেন হালদার, যার ভয়ে বাজে বলতে 1 ঘাটে জল খায়, তাকে দেখাচ্ছে আইনের ভয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি, আইনের ভয় দেখাচ্ছি। আমার এই পকেটে পেনের ক্লিপ মতটা দেখছেন না? এটা কিন্তু পেনের ক্লিপ নয়, এটা একটা ভিডিও ক্যামেরা, গোপন ভিডিও ক্যামেরা। এই আপনার যাবতীয় কীর্তিকলাপ যা করেছেন, যা বলেছেন, আমার সব এখানে পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডিং করা আছে। এই রেকর্ডিংটা আমি কোর্টে গিয়ে জমা করে দিয়ে আপনার এই ভিক্ষা বৃত্তিটাকে 12 মাসের জন্য পাকাপাকি করে দিয়ে আসবো। আপনি কে? আমি এখানে নতুন এসেছি, মিস্টার সৈকত ঘোষাল। তুমি যাও না। ওকে দাদা, ওকে। আপনি আমাকে ক্ষমা করে দিন। বলছি আমি জীবনে এমন কাজ করবো না স্যার। আপনি জানেন না, এখানে আসছেন, দাঁড়া দাঁড়া, এখানে আসছেন, দাঁড়া, চুপ করে যাও, সোজা দাঁড়া। লজ্জা করে না? লজ্জা করে না? সরকার আপনাদের মাইনে দেয় না, এই পুলিশের পোশাকটা পরে ভিক্ষা বিক্রি করছেন। আপনাদের মতো যদি পুলিশ অফিসারের জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্ট এলাকাকে এইভাবে অবস্থা হয়েছে। চলুন চলুন থানায়, চলুন আপনি, চলুন। কথা শোনো চন্দ্রা, কথা শোনো, আমার প্রশ্নের উত্তরটা অন্তত দাও। না না সুমন্ত, তোমার এই কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার মতন কোনো ভাষা আমার জানা নেই। চন্দ্রা, তোমার মুখ থেকে কত শোনা যে আমার স্বপ্নের অতীত। আমি তোমাকে ভালোবাসি, নিজের জীবনের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি। আচ্ছা তাই? তাহলে মালিনীর সঙ্গে তোমার কিসের সম্পর্ক সুমন্ত? কি বলছো তুমি? মালিনীর সাথে আমার ছোটবেলার বন্ধুর সম্পর্ক। তাছাড়া শিশুকালে আমার বাবা মা মারা যাওয়ার জন্য ওই মালিনী মামাকে সন্তান হতে ভালোবাসে। এমনকি মালিনীকে দিয়ে আমার স্কুলের টিফিনও পাঠিয়ে দিত। শুধু তাই নেই চন্দ্রা, আমাদের কোনো বোন নেই বলে ভাই প্রতিদিন সকালে 2 ভাইকে ফোঁটা দিয়ে বাড়িতে গিয়ে নিজের ভাইকে ফোঁটা দিত। তাহলে এবার বুঝে নাও মালিনীর সাথে সম্পর্কটা আসলে আমাদের কি রকম। সুমন্ত, ছি ছি চন্দ্রা, ছি, তোমার মুখ থেকে এত নিস তা আমি আগে কখনো জানতাম। স্কুলের মেয়ে আমি নই সুমন্ত, এ আমার মনের গোপন অভিমান। আর তাছাড়া তুমি বিশ্বাস করো, তুমি তো তোমার জীবনের প্রায় অনেক গল্পই আমাকে বলেছো, শুধু এই মালিনীর গল্পটা আমাকে কখনো বলোনি। তাই অজান্তেই হয়তো আমি তোমাকে আঘাত দিয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করতে পারো না লক্ষ্মীজি? ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাইতে আমি চন্দ্রা। আমি কি তোমাকে আসল সত্যটা বোঝাতে পেরেছি এবং তুমি বুঝতে পেরেছো, এটাই কি যথেষ্ট? তাহলে চলো কোথায়? ওই কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে দুটো মনের কথা বলি। চলো। তোমার কি মনে হয় আমি তোমাকে একটু আঘাত দিয়ে কথা
আমাকে প্রচন্ড ভালোবাসি তাই আমি তোমাকে এত ভালোবাসি কেন? ভালোবাসার মতো কেউ নেই তাই মামার বাড়ি যাই, মামা দুটো কলা দিল, উঠোনে বসে খাই। আপনি আমি হলাম এই পার্কের কেয়ারটেকার, মানে আপনাদের মতো প্রেমিক প্রেমিকা ঠিক ঠিক প্রেমের পরিষেবা পাচ্ছে কিনা, আপনাদের প্রেমের মাঝে এসে ঠক্কর মেরে আপনাদের প্রেমের কোনো ডিস্টার্ব করছি কিনা সেই সব দেখাশোনা আমার কাজ। অবশ্য খাবার দাবার অর্ডার করলে আমি এনে দিতে পারি। কি বাবু, লাগবে নাকি কিছু? না না, এখন আমাদের কিছু লাগবে না। লাগলো বলো গুরু, আমরা আছি। তুমি আমার কে? ও ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, মানে পুরুষদের মদ সিগারেট এইসব সাপ্লাইয়ের জন্য ওকে আমি রেখেছি, আর মেয়েদের পরিষেবার জন্য আছি আমি। লাগলে বলো না, তবে একটা কথা না বলে পাচ্ছি না ম্যাডাম, আপনাদের বিবির খেলাটা বড় নিরস নিরস, মানে কাট কাট লাগছে আর কি। একদম রাইট কথা বলেছিস, একদম রাইট কথা বলেছিস। কি বাবু, দেবরি কি একটু রসিয়ে? আরে এরা বিবির সাথে আছে, দেখছিস না, এরা বলে নাচ গান কিছুই জানে না, এদের একটু জমিয়ে দে না বাইরে। আরে তোর কোমরে তাল পেয়েছি আর কণ্ঠের গান শুনে এইসব কপত কপতির মনে রুমাল চাইবে, রুমাল একটু জমিয়ে দে না বাইরে। দিয়ে একটু রসিয়ে দেখ না, ও রসিয়ে। কি দাদা, এবার দুজনে জমিয়ে প্রেম করুন। এত কষ্ট করে নাচ গান করলাম, কিন্তু বাবুরা হাতে জলও গড়ালো না। না বাবা, ওই দিকটা গিয়ে দেখি নাচ গান করে 2 পয়সা ইনকাম করতে পারি কি না। আমাকে বলছেন বাবু? হ্যাঁ আপনাকে বলছি, আপনার সাথে, হ্যাঁ আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনার সাথে কিছু কথা। আরে দাঁড়ান এখন দাঁড়ান। আরে বলতো তুই এখানে কি করছিস? ও তুই এখানে কি করছিস? না না না, মানে কি? আরে প্রেম ভালোবাসা কোনো ক্লাব নয় রে, এটা পবিত্র হবে। তুই চল একটা কাজ কর, তুই একটু ওকে নিয়ে গিয়ে মানে এই পিছন দিকে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে বস, ওখানে বসে তোরা দুজন মিলে গল্প কর। ওনার সাথে কতক্ষণ আমি কিছু কথা বলি, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যা যা যা, ওদের ভাবিতে আমাকে আটকে রাখলেন কেন? ও এবার শালা বুঝেছি, হ্যাঁ এবার শালা বুঝেছি। ওদের ভাগিয়ে দিয়ে আমার এই ঢেউ খেলানোর যৌবনে একটু নাচ গান নাচ গান দেখতে আসিনি, তবে আমি এসেছিলাম আপনার বিবেক, আপনার মনুষ্যত্ব এবং সততাকে স্যালুট জানাই। শালা কি লজ্জা, কি লজ্জা। আমার মতো একজন তুচ্ছ নাচনিকে এই বাবু বলছেন ম্যাডাম। ম্যাডাম বৃদ্ধিপাত যাচ্ছিল হাসি দিয়ে, আপনি কিন্তু আপনার জীবনের আসল সত্যিটাকে গোপন করে রাখতে পারবেন না ম্যাডাম। মানে যে পরিস্থিতির শিকার হয়ে আপনি নিজেকে অন্ধকূপের মধ্যে রেখে রাখতে চাইছেন, আমি কিন্তু সেটা হতে দেব না। কি বলছেন? হ্যাঁ, আমি সেই অন্ধকূপ থেকে আমার সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে আপনাকে আমি বের করে নিয়ে আসবো। তারপর আপনার জীবনের আসল সত্যিটাকে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের কাছে তুলে ধরবো ম্যাডাম। ম্যাডাম আপনার জীবনে চলার পথটা সঠিক পথ নয় ম্যাডাম, তাই আপনি আপনাকে সাহায্য করে উন্নত করছি ম্যাডাম। সেই অন্ধকূপ থেকে আপনি আরো জগতে ফিরে আসুন ম্যাডাম। কিন্তু কিন্তু আমার মাথায় যে আপনার দায়িত্ব বোঝাচ্ছেন, সেই দায়িত্ব পালনে আমি আপনাকে যথাযথ সাহায্য করবো ম্যাডাম। কিন্তু আমি যাচ্ছি অনাথ বিকারে নিছেন। আর সেই জন্যই তো সবার আগে আপনাকে বেরিয়ে আসতে হবে ম্যাডাম। দীপ্ত কণ্ঠে আপনাকে প্রতিবাদ করতে হবে যে আপনার জীবনে প্রাণ থাকতে এই সমাজের দিকে যেন দ্বিতীয় কোনো সন্তান আর অনাথ হয়ে না যান। কি বলছেন স্যার? আপনার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। আমার কথা বোঝার মতো যথেষ্ট যোগ্যতা আপনার আছে ম্যাডাম। স্যার, হ্যাঁ, তাই আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, বলুন বলুন আপনি আমাকে সাহায্য করবেন কি? কিন্তু কোনো কিন্তু নয় ম্যাডাম, কোনো কিন্তু নয়। আমি জানি আপনাদের মহান কর্মযোগের কান্ডারি, এবং আমি এও জানি
আপনার কষ্টার্জিত উপার্জনের পয়সায় প্রতিপালিত হয় 20 থেকে 25টি অনাথ শিশু। কে বলেছে আপনাকে এই কথাগুলো? কে বলেছে বলুন তো? কে বলেছে? যার নিজের ভালো করে মাথা গোজা ঠাই নেই, সে কি করে মহান দায়িত্ব পালন করবে স্যার? আমি তো নিজেই একটা নিঃস্ব, রিক্ত, সহায় সম্বলহীন ভিখারিনী স্যার। এই তো একটু একটু করে বেরিয়ে আসছে আপনার জীবনের গোপন সত্যিটা। স্যার। জহুরিকে কখনো জহুর চেনাতে হয় না ম্যাডাম। যার জীবনে হারাবার কিছু ভয় নেই সেই তো পারে এই নগ্ন সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ম্যাডাম। স্যার, বলছেন আপনি? আমি আপনাকে অনুরোধ করছি ম্যাডাম, আপনি শুধু আমার হাতে হাত দেবেন ম্যাডাম। কি বললেন স্যার? আমি আপনার জীবনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলবেন ম্যাডাম। কি বললেন স্যার? আপনি আপনি আমার দায়িত্ব নেবেন? শুধু আপনার দায়িত্ব নয় ম্যাডাম, আপনার আশ্রমের পূর্ণ দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেবো ম্যাডাম। আচ্ছা আচ্ছা, কেন আপনাকে বোঝাতে পারছি না? আমি যে নিঃস্ব, রিক্ত, সহায় সম্বলহীন, যার নামের শেষে পদবীটা পর্যন্ত হারিয়ে গেছে নরকে অতল গহ্বরে। আরে বাবা, সেই জন্যই তো আমি তোমাকে সরি ম্যাডাম, আমি আপনাকে ইমোশনালি মানে ভুল করে আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি, এর জন্য আপনি আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেল। না না স্যার, না, আপনি কোনো ভুল করেননি স্যার, আপনি কোনো ভুল করেননি। আপনার মতো একটা ব্যক্তির মহৎ মানুষ আমার মতো সামান্য একটা নাচনেওয়ালিকে একটু করে আপনার মনে করে স্থান দিয়েছে, এর চেয়ে বেশি কিছু আমি তো আশা করতে পারি না। আশা করতে পারি না। এই মুহূর্তে তোমাকে একটা কথা না বলে পারছি না মনিকা। কথা স্যার। দেখো মনিকা, অসৎ পথের উপার্জনের পয়সায় কিন্তু কখনো কোনো ভালো কাজ হয় না। স্যার। তাই তোমার জীবন আকাশে নতুন সূর্যের আলো খুঁজে বার করে আমি তোমার হাতে হাত মিলিয়ে বলতে চাই, অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা মানুষ যত বুঝে। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা মানুষ যত বুঝে। জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই লাগিয়ে তোলো। মা, ঈশ্বরের কাছে এত মন দিয়ে কি প্রার্থনা করছো মা? ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, তোর বাবার স্বপ্ন, আমার খুব বড় ভালোবাসা, তোর দাদার অক্লান্ত পরিশ্রম সার্থক হয়ে ওর ভবিষ্যৎ চলার পথে যেন উজ্জ্বল হয়ে থাকে। এসব নিয়ে তুমি একদম ভেবো না মা। তোমার মতো ভক্তিবতী মায়ের গর্ভে যে সন্তান জন্মেছে তাকে তো আপার জন্য থেকে আলাদা হতেই হবে। ওই যে কথায় আছে না, মাটি যেমন হবে ফসল তেমনি হবে। অনেক জানি মা, চোখের সামনে দেখেছি ছেলেকে মানুষ করার জন্য জমি বিক্রি করে সব বাবা মা তার জীবনের সবটুকু দিয়ে ছেলেকে মানুষ করে ভবিষ্যতে তার কাছ থেকে একটু সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য। আর তারপর একসময় সেই ছেলে উচ্চশিক্ষিত হয়ে নিজের বউয়ের মন জোগানোর জন্য তার অসহায় বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দেয় ওই বৃদ্ধাশ্রমে। একসময় সেখানে টাকা পাঠানো বন্ধ করে দেয়, আর শেষমেশ সেই অসহায় বৃদ্ধ বাবা মায়ের একমাত্র সম্বল হয় সেই বৃদ্ধাশ্রমের বাবুদের উচ্ছিষ্ট। তা আমি জানি মা, তা আমি জানি। না বা না, আর যে যাই করুক না কেন, তোর দাদা কখনো এতটা নির্দয় হতে পারে না, কারণ তোর দাদা যে তোর বাবার মতো এক আদর্শ বাবার সন্তান। মা, এবার কিন্তু সত্যি আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তোমাদের যত আদর্শ, যত কর্তব্য সব বুঝি শুধুই দাদার জন্য, আর আমি বুঝি
দ্বাদশ শ্যামক, তখন মাত্র 1.5 বছরে ঈশ্বরের অশেষ করুণায় তুই আমার পেটে এলি। ঠিক তখনই আমার জীবনে নেমে এলো কালের বজ্রপাত। ছিন্ন ভিন্ন হয়ে গেল আমার সুখের সংসার। কোথা থেকে এক আগন্তুক এসে আমার এই চোখের সামনে তোর বাবাকে খুন করলো। আমি কোনো দিশা খুঁজে না পেয়ে তোর বাবার জ্বলন্ত চিতায় ঝাঁপিয়ে পড়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। সেই সময় কোন এক অদৃশ্য শক্তি আমার হাত দুটো চেপে ধরে বলল, তোর গর্ভে তিলে তিলে বড় হচ্ছে আরেকটি সন্তান, তাকে তুই আলো দেখাবি না। বললাম না, বললাম না রে বাবা, বললাম না। আমি নিজেকে শেষ করে দিতে পারলাম না। এই তাছাড়া তোর দাদার মতো তুই তো আমার আরেকটি সন্তান। তুই তো সবসময় আমার কাছেই থাকিস। আর তোর দাদা লেখাপড়ার কাজে আজ এতগুলো বছর বাইরে কাটিয়ে আজই বাড়ি ফিরছি। আচ্ছা সত্যি করে বল তো মা, তোর কি আনন্দ হচ্ছে না? হ্যাঁ মা, আমার খুব আনন্দ হচ্ছে। তুমি ভাবো তো মা, কতদিন দাদার সাথে দেখা হয়নি, কতদিন একসঙ্গে খেতে বসে আমরা ঝগড়া করিনি। তাই জন্য আজ দাদা বাড়ি আসার সাথে সাথেই আমি হয়তো আমাকে দাও দেবে, আমি যে ছিলাম এই গায়ে, হয়তো আমাকে দাও দেবে, আমি যে ছিলাম এই গায়ে, এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম। অনেক জানা, অনেক জানা তোমাদের কাছে। দাদা জানিস, একটু আগে আমি মাকে বলছিলাম আজ যেই তুই বাড়ি আসবি সঙ্গে সঙ্গে আমি একেবারে আমার সঙ্গে কোমর মধ্যে ঝগড়া করবি, তাই তো? না রে দাদা, আর আমি কখনো কোনোদিনও তোর সঙ্গে ঝগড়া করবো না। কেন হঠাৎ তুমি পরিবর্তন? আসলে কি জানিস চন্দ্রা, তুই যদি আমার সঙ্গে ঝগড়া না করিস না, আমার একদম ভালোই লাগবে না। দাদা ও বুঝেছি বুঝেছি, আসলে তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তাই এতদিন পর আমার সঙ্গে খুনসুটি করতে তোর লজ্জা করছে। শুধু তাই নয় রে দাদা, তুই বিশ্বাস কর, প্রতি বছর ভাইফোঁটার দিনটা এলে আমার মনের ভিতরটা শুষ্ক মরুভূমির মতন হয়ে ওঠে। আমার এই অব্যক্ত যন্ত্রণার কথা আমি কাউকে বলে বোঝাতে পারি না। শুধু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ঈশ্বরের কাছে হাত জোর করে প্রার্থনা করি আর বলি, হে ঈশ্বর, এবছর না হোক আগামী প্রত্যেকটা বছর যেন আমি আমার দাদাকে ভাইফোঁটা দিতে পারি। চন্দ্রা লক্ষ্মী বোন আমার, কাঁদিস না, চোখে জল মুছে ফেল। এই আমি তোকে যে কথা দিচ্ছি, আজ থেকে ওই বিশেষ দিনে আমি যেখানে যত দূরে থাকি না কেন, আমার এই ছোট্ট বোনটির হাতে ফোঁটা নেওয়ার জন্য আমি ঠিক তার কাছে এসেই হাজির হব। এই হচ্ছে আমার সব থেকে বড় দোষ, তখন থেকে শুধু তোর সঙ্গেই কথা বলে যাচ্ছি। মা, ভালো আছিস তো বাবা? আরে মা, আমাকে তো ভালো থাকতেই হবে। আমি ভালো না থাকলে তোমার মুখে হাসি ফোটাবে কে? আমি ভালো না থাকলে আমার এই মিষ্টি বোনটাকে সুপাত্র সম্বোধন করবে কে? তাই আমাকে যে ভালো থাকতেই হবে। আর আমি তোমার কোনো দুঃখ কষ্ট রাখবো না মা। তোমার বুক ভরা স্বপ্নকে সার্থক করে তবেই যে আমি বাড়ি ফিরে এসেছি। তার মানে আমি চাকরি পেয়েছি। সত্যি বলছি বাবা, তুই চাকরি পেয়েছিস? সত্যি মা সত্যি, তোমাদের অজান্তে ফ্যামিলি ইনভেস্টিগেশন, ডিআইবি ইনকোয়ারি, ফিজিক্যাল ফিটনেস টেস্ট সব হয়ে গেছে। এই দেখো মা, এই দেখো আমার জয়েনিং লেটার, তুমি একবার পড়ে দেখো মা, তুমি একবার পড়ে দেখো। আমাকে দেখছিস? যার পলিতে কলম ভেঙে যায় সে পড়বে ইংরেজি চিঠি। না বাবা, তার চেয়ে তুই বড় পড়ে শোনা, কি তোর চাকরি আর পোস্টিং কোথায়? জয়েনিং হচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখে, পোস্টিং শিলিগুড়ি, আর চাকরি হচ্ছে ফরেস্ট অফিসার। ঈশ্বরের কাছে তোমার প্রার্থনা বিফলে যায়নি, তাই তো আজ আমার দাদা এত বড় অফিসার হয়ে ফিরে এসেছে। তুই অনেক কষ্ট করে বাড়ি এসেছিস, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ
আলোচনা সুস্থ মাথায় আমার সঙ্গে। কি ব্যাপারে চন্দ্রা, কোথাও কি কারোর সঙ্গে আবার কোনো কাণ্ড কারখানা বাঁধিয়ে রেখেছিস নাকি? আশ্চর্য তো, তুই আমাকে কেন জিজ্ঞাসা করছিস? আচ্ছা মা তোর সঙ্গে কি কথা বলবে সেটা আমি কি করে জানবো? এই হচ্ছে বাবা মাদের সব থেকে বড় মহৎ দোষ। কথায় কথায় শুধু সাসপেন্স আর সাসপেন্স। আরে সাসপেন্স জিনিসটা না আমার একদম ভালো লাগে না। শোনো না, ওই খাওয়া দাওয়া বিশ্রাম কোনো কিছু লাগবে না। তাছাড়া আমি এমন কোনো রাষ্ট্রযোগ্য করে ফিরিনি যে আমাকে বিশ্রাম নিতে হবে। তাই যা বলার তুমি আমাকে এক্ষুনি বলো। আরে মা, তুমি কেন বোঝো না যে মনের মধ্যে জিজ্ঞাসা নিয়ে থাকতে আমার ভালো লাগে না? বলো মা, বলো তুমি কি বলবে আমাকে এক্ষুনি বলো। পারবে না, তোর মা এখনো তোকে কিচ্ছু বলতে পারবে না। তাই তো তুই আসছিস শুনে আমি শত কাজ ফেলে এখানে ছুটে এসেছি বাবা। এসেছি অবশ্য অনেকক্ষণ আগে। এই কদিনে জার্নিতে খুব কষ্ট হয়ে গেছে তো, তাই আমি ওই পাশের ঘরে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। বাবা, আরে বাবা, সে নয় হলো, কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো বাবা? অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট। আমার পায়ের হাঁটুর মারাটা কেঁদে হয়ে গেছে বাবা রে, আরে 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 আরে। তাই তো আমি মাঝে মাঝে আমি ছুটে আসি তোদের কাছে। জানিস তো বাবা, তোরা ছাড়া আমার আর কে আছে বল? তাছাড়া তোর মাটাও একা, বড্ড চিন্তা হয় তোর মাটার নিয়ে। বাবা, আমি কিন্তু পাশের ঘর থেকে সব শুনেছি। তোর বাবা অবশ্য আমাকে অনেকদিন আগেই বলেছে, তোর বাবার এক সময়ের অভিন্ন হৃদয়ের বন্ধু ওই ভবিষ গুপ্তর মেয়ের সঙ্গে নাকি তোর বাগদত্তা করা আছে। তুমি কি বলছো বাবা? এই শ্যামল, শিউলিমা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এমন একজন মেয়ের বাবা হঠাৎ মারা গেল। ঠিক তার 1 বছর পর তার বাবার বাৎসরিক কাজের দিন তার মাটাও মারা গেল। শিউলিমার বয়স তখন 9 কি 10 হবে। সেই সময় শিউলির মা তোর মায়ের হাত ধরে বলেছো, দিদি পৃথিবীটা ক্রমশ আমার কাছে ছোট হয়ে আসছে, সময় আমার সীমিত, আমার একরতি মেয়েটাকে আমি তোমার কোলে তুলে দিয়ে যাচ্ছি, দেখে তুমি মানুষের মতো মানুষ করো, আর তোমার শ্যামলও বড় হলে তোমার শ্যামলের সঙ্গে বিয়ে দিও। পারবো না মা, আমি তা কিছুতেই পারবো না। তুমি আমায় ক্ষমা করো মা, তোমার কথা আমি রাখতে পারবো না মা, রাখতে পারবো না। তুই মায়ের কথা রাখতে পারবি না দাদা? কেন রে দাদা? শিউলিদিকে বিয়ে করে তোর বুঝি সম্মানে লাগবে? দাদা, যে তুই কিনা কোনোদিনও মায়ের মুখের উপর কথা বলতিস না, আজ একটা চাকরি পেয়ে সেই তুই কিনা ধরাকে সরাগান করছিস। চল না লক্ষ্মী বলা ভাই, তুই আবার কি বলিস না, আমার কথাটা একবার বোঝবার চেষ্টা কর। বুঝি দাদা, আমি সব বুঝি, কিন্তু তুই আমার কথাটা বিশ্বাস কর। সত্যি শিউলিদি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তুই ওকে দেখলে চোখ ফেরাতেই পারবি না দাদা। মানছি, আমি তোর সব কথা মানছি, কিন্তু এতগুলো বছরে কই মা তো আমাকে কখনো একবারের জন্য বলেনি যে শিউলি নামে একটা মেয়ের সঙ্গে আমার বাগদত্তা করা আছে। তাহলে হয়তো মায়ের কথা রাখতে আমি সম্মতি দিতাম, কিন্তু আমি যে আমার বন্ধু রতনের বোন বিদিশাকে ভালোবাসি রে চন্দ্রা। আমি তাকে কথা দিয়ে রেখেছি যে স্বাবলম্বী হলে আমি তাকে বিয়ে করব। বিদিশাও যে আমাকে খুব ভালোবাসে। বিদিশাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। বিদিশা যে আমার সারা শরীর দেহ মনে জড়িয়ে আছে। বিদিশা আমার জীবনের সুখে শান্তি। বিদিশা আমার জীবনের হাসির আনন্দ। বিদিশা আমার জীবন কবিতার ছন্দ, আমার জীবন গানের সুর তাল। সেই বিদিশার সঙ্গে প্রতারণা করে বেঈমানির ছড়িতে তার হৃদয়টাকে আমি ক্ষত বিক্ষত করতে পারবো না মা। আমি কিছুতেই ক্ষত বিক্ষত করতে পারবো না। দাঁড়া শ্যামল, মা হয়ে কোনো মেয়েকেই আমি বঞ্চনার শিকার হতে দিতে পারবো না। কিন্তু সব কিন্তু অবস্থান ঘটে গেছে মাসিমা। কি হয়েছে? কথাটা বলতে আমার কণ্ঠনালী চেপে যাচ্ছে। গতকাল রাত্রে আসমানের কাছ থেকে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তায় গণধর্ষিত হয়ে শিউলি মারা গেছে। দেখা করার জন্য আমি উত্তর সেরে ছুটছি। হঠাৎ দেখি রাস্তার উপর প্রচুর লোক ভিড় করেছে। কি ঘটেছে দেখার জন্য ভিড় সারিয়ে উঁকি মেরে দেখি। কি দেখলি রে রতন? ভবিষ কাকার অসহায় মেয়েটা রাস্তার উপরে বিবস্ত্র অবস্থায় স্টাপ হয়ে পড়ে আছে। ও কি ভয়ঙ্কর দৃশ্য! সেই ভয়ঙ্কর দৃশ্যের জায়গাটায় চারিদিক থোকা থোকা রক্ত জমা পড়েছে। যে দেখছি সে চক্ষু থেকে
রতন, ভয় হয় শ্যামল, ভীষণ ভয় হয়। এতদিন আমি খবরের কাগজে দেখতাম, আজ নিজের চোখে যে দৃশ্য দেখলাম আমি ভাবতে পারছি না মানুষ এতটা নির্দয় হয়। রতন, তাদের বাড়িতে কি মা বোন নেই? মা, মা তুমি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? আমার সঙ্গে চলো মা। দেখো আর কেউ না জানো, অন্তত ভবেশ কাকার আত্মা, কাকিমার আত্মা যেন জানতে পারে যে বেঁচে থাকাকালীন না হলেও তুমি মৃত্যুর পর শিউলিদির পাশে দাঁড়িয়েছো মা। চলো দাঁড়িয়ে থাকো না, চলো আমার সঙ্গে। মরেছে তার, এত কিছু শোনার পর, এত কিছু জানার পরেও তুই কি চুপ করে দাঁড়িয়ে থাকবি ভাই? আমাকে একটি বড় মেয়েটির কাছে নিয়ে চল ভাই। ও ভগবান, ভবেশ তার আত্মার বউঠানের আত্মা যদি কোনোদিন ঘুরতে ঘুরতে আমার কাছে এসে জিজ্ঞাসা করে তাদের মেয়ে শিউলি কেমন আছে, তাহলে আমি কি জবাব দেবো বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। এ দিদি, দিদি চল চল চল। না! আপনি ওখানে যাবেন না, ওখানে ওই ভয়ঙ্কর নরকীয় দৃশ্য আপনি সহ্য করতে পারবেন না, পারবেন না। ঠিক কথা বলেছি দিদি, তোর ওখানে যাওয়া একদম উচিত হবে না। এমনিতে তোর হাই প্রেশার, আর ওইখানে যাওয়ার পর এইসব ঘটনা দেখার পর তোর যদি কিছু হয়ে যায় তাহলে এই সোনার সংসারটাকে কে রক্ষা করবে দিদি? মা চন্দ্রা, যা যা, তোর মাকে নিয়ে ঘরের মধ্যে যা যা যা। চলো মা, চলো। ওরে চন্দ্রা, ঘরের মধ্যে নিয়ে গিয়ে তোর মায়ের একটু চোখে মুখে জল ছিটিয়ে দিস, নইলে যে ও অসুস্থ হয়ে পড়বে। চৈতন্য, আমি চৈতন্য চক্রধর, আমার চড়ুই সবা করি আমি কিস্তি। আসলে কি জানেন, দিদি জামাই বাবু শিউলিকে নিজের মেয়ের মতো ভালোবাসতো কিনা। বাবা, তাহলে এখন আমার কি করা উচিত? তুই আর কি করবি বল, এটা তো নর্মাল কোনো ঘটনা নয়, ধর্ষণ করে মার্ডার, প্রচুর পুলিশি ঝামেলা হবে। তাই বলছি ওর যখন কেউ নেই তখন ডেড বডি নিয়ে তোর খালি খালি মাথা না ঘামানোই ভালো। অবশ্য আমি তোকে বারণ করতাম না, তুই তো জানিস বাবা, এই যে আর্চিকার ঘটনার পর থেকে না পুলিশ প্রশাসন যেভাবে সক্রিয় হয়ে উঠেছে, ধর্ষণ করে মার্ডার, চোর চেরা তদন্ত হবে। তাই বলছি ওর যখন সাত কুলে কেউ নেই তখন ওকে নিয়ে আগে বাড়ির ঝামেলা বাড়িতে না নিয়ে আনাই ভালো। বাহ, মা, বাহ! ওই অসহায় মেয়েটার কেউ নেই বলে থানা পুলিশের ভয়ে আজ যেই দূরে সরে থাকুক, আমি কিন্তু দূরে সরে থাকবো না। হ্যাঁ শ্যামল, ভুলে গেলে চলবে না, আমারও বাড়িতে একটা বিবাহযোগ্য বোন আছে। এই সমাজের যোগ্য নাগরিক হয়ে এই চলচ্চল নায়ক সুবাস যদি আমরা না করি, তাহলে আগামী দিনে সমাজকে নকশিয়ে ফেলার নিরস্ত পশুধন প্রতিদিন বাড়ির মা বোনেদের যৌবন নিয়ে মেতে উঠবে পাশবিক খেলা। কিন্তু না, এই অন্যায়ের প্রতিবাদে আর কেউ এগিয়ে না এলেও আমি একবারই লড়বো। প্রশাসন যাতে ব্যাপারটাকে বেওয়ারিশ লাশ বলে ধামাচাপা দিতে না পারে, তার জন্য শিউলির ডেড বডি পোস্টমর্টমের ব্যবস্থা করবো। প্রয়োজন হলে প্রশাসনের কাছে গিয়ে উচ্চ তদন্তকারী অফিসারকে দিয়ে তদন্ত করে দাবিতে নেবো। আর তাতে যদি কাজ হয় তো ভালো, তা না হলে এলাকায় সমস্ত মা বোনেদেরকে একত্রিত করে গড়ে তুলবো এক রাজনৈতিক আন্দোলন। যে আন্দোলনের মূল দাবি হবে প্রকৃত দোষীদের করে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং সেই শাস্তি হয় যেন ফাঁসি। রতন দাদা, আমি তোর সঙ্গে যাবো। আমার মা শিউলির মায়ের কথার মর্যাদা তো আমি শিউলির বেঁচে থাকা অবস্থা দিতে পারলাম না। মরার পর একটা বার শিউলির ডেড বডির কাছে গিয়ে আমি জোর হাত করে ক্ষমা চেয়ে নেবো। হ্যাঁ, আমি যাবো, যত বাধা বিঘ্ন আসুক না কেন শিউলির ডেড বডির কাছে আমাকে যেতেই হবে। আমি যাবো, আমি যাবো, আমি আসছি, আমি আসছি। যাচ্ছিস যা, তবে বুঝে সুঝে কাজ করবি বাবা, কেমন? চৈতন্য, আমার নাম চৈতন্য চক্রলতা, আমার চলেই করি আমি কিস্তিমান। তাই আমার চলার পথে যে বাজারা বাধার সৃষ্টি করবে
তাদের জীবনে নামে আনবো জোরাল হাহাকার। তাই তো ভালো মানুষের মুখোশ পরে মাঝে মাঝে সুচুয়ে ঢুকে পড়ি আমি সালা ওই দিদির সংসার। কারণ ওই দিদি জামাই বাবুর জন্য আমার জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে আমার ভালোবাসা। ওই কালকের জামাই বাবা গঙ্গার বাবা চক্রান্ত করে আমার জীবন থেকে গঙ্গাকে কেড়ে নিয়ে আমাকে তৈরি করেছে হিংস্র শত্রু। তাই তোর সালা আমার তীব্রতার প্রথম খাওয়াটা বসেছি আমার রক্তের সম্পর্ক দিদির শীতের সিঁদুরে। দ্বিতীয় খাওয়াটা বসিয়েছি আমার দিদির সামনে হবু বৌমা ওই ভবিষ গুপ্তর যুবতী মেয়ে শালি শিরোলের বুকে। কারণ ভবেশ গুপ্ত চেয়েছিল আমার চলার প্রতিটা পথে কাঁটা বিছিয়ে দিয়ে তার মেয়ে শিউলিকে দিদির সংসারে ঢুকিয়ে দিতে। কিন্তু এই চৈতন্য চাকলা দৌড় এত সহজে সত্যের সঙ্গে আপোষ মীমাংসা করে না। সেই জন্যই তো আমি শিউলিকে ধর্ষণ করে ঠান্ডা মস্তিষ্কে খুন করে সবা গঙ্গার ধারে ফেলে দিয়েছি। আর এই কেসটা পড়বে সারা ওই শুধু তাই নয়, গঙ্গার বাবা আমার জীবন থেকে আমার প্রাণ প্রিয়া গঙ্গাকে কেড়ে নিয়ে সবাই সাগর পাশ্চাতে সম্প্রদান করেছিল। তাই তো সারা আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওই গঙ্গাকে আমি এসব কি বলছি? সারা দেওয়ালেরও কান আছে। কিন্তু শিউলি চেয়েছিল দিদির সংসারে ঢুকে ছড়ি ঘোরাতে। তোর ভয়ে চৈতন্য চাকলা দাও এবার তোদের এই সাজানো সংসারটাকে চালিয়ে পুড়ে ছাই করে দেবে। আমি চৈতন্য চাকলাদা আমার চলে ইচ্ছা করি আমি তাই খুব শিগগিরই তাদের সংসারে নামিয়ে আনবো চরম হাহাকার। আবার চলছে পঁচিশটা বছরে আমার বুকে নিয়ে আমি একটা করে দিন কাটাচ্ছি। গঙ্গা গঙ্গা তুমি যেখানেই থাকো ভালো থাকো। আজকের দিনে এইটুকু বলা ছাড়া আমার আর কিছুই নেই। তুমি চেয়ে দেখো গঙ্গা, তোমার সন্তান তুমি না থাকলেও তাকে আমি এতটুকু মাতৃত্বের অভাব বুঝতে দিইনি। এখন সকাল রাতে ও কিশোর জোনাকি স্বপনে চিতা কুহু পাখি কুজাতি হাহাকার এখন সকাল
তুমি দেখো বাংলা, তোমার সন্তান আজ লেখাপড়া শিখে উপযুক্ত চাকরি পেয়েছে। বাবা একা একা তুমি কার সাথে কথা বলছো বাবা? না মানে ওই তোর মায়ের সঙ্গে। জানিস কথা, আজকের দিনটা আমার জীবনে এক ভয়ঙ্কর ঐতিহাসিক দিন। সে কথা তো তোমার মুখে অনেকবার আগেই শুনেছি বাবা। না বাবা, আমি পুরো হতভাগ্য যে বাবা, জানো তো আমি আমার মায়ের মুখটা মনে করতে পারি না বাবা, জানো তো। মাদার্স ডেতে যখন আমার বন্ধু বান্ধবরা তার মায়েদের জন্য সুন্দর সুন্দর উপহার কিনে নিয়ে যায় না, তখন আমার বুকের ভেতরটা না হয়ে যায় বাবা। আমার বিবেকটা বিদ্রোহ করে বলে ওঠে, ওরে সুমন্ত, তুই এমন একজন হতভাগ্য আছে যে মা তোকে 10 বার গর্বে গর্বে ধারণ করে এই সুন্দর পৃথিবীর মুখটা দেখালো, সেই মাকে তুই একবার মা বলে ডাকতে বলবো। এর জন্য তুই আমি কেউ দায়ী নই রে খোকা, সবই বিধাতার বিধিলিপি। কিন্তু তুই তবু তোর মাকে হারালেও এই হতভাগ্য বাবাকে পেয়েছিস। সুমন্ত, হতভাগাটা তো মা বাবা কাউকেই কাছে পেল না। আমি তখন স্কুল নিয়ে খুব ব্যস্ত, তাই তোদের ভাইকে দেখাশোনা করার জন্য বছরের পর বছর মাস মাইনেতে তোদের বিন্দু মাসিকে রেখেছিলাম। বাবা বিন্দু মাসি হয়তো মাস মাইনে নিয়ে আমাদের বাড়িতে কাজ করেছে, কথা ঠিক সংসারের জন্য করেছে বাবা। একটা কথা ঠিক বাবা। কি কথা? দুই ভাইকে কখনো মায়ের অভাব বুঝতে যায়নি বাবা। সেই জন্য তো তার অসুস্থতার কারণে ওষুধ কেনার কিছু টাকা আর ফলমূল কিনে দিয়ে এলাম। তাহলে বিন্দু মাসি কি হলো? বেশ কতদিন ধরে জ্বরে ভুগছে, জ্বরটা ছাড়ছে না। ঠিক আছে, যদি প্রয়োজনে আমি আগামীকালই বিন্দু মাসের কাছে যাবো। আমি গিয়ে বিন্দু মাসের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দিয়ে আসবো। কিন্তু বাবা, তোমাকে আমি যে একটা কথা বলবো ভাবছি। কি কথা? না মানে বলছিলাম, দেখো তোমার তো এখন অনেক বয়স হয়েছে, টাকা পয়সা দিলেও না কাজের মানুষ ঠিক মতো পাওয়া যায় না। তাই বলছিলাম যে মানে সুমন্ত যদি রাজি থাকে, ঠিক আছে, আমি কি আমি কেন বল? না, মানে দেখ, মানে তুই তো ওই মানে চাকরি নিয়ে একটু পার্কে টাকে ঘোরাঘুরি করছিস, তুমি দেখাও। তা তুই তাকে পারমানেন্ট করে নিয়ে আয়। দাদাকে সব উল্টো পাল্টা কথা পালন করো। নিজে বলে ছোট ভাইকে বিয়ে করতে বলছে। এই শোনা, তুই বিয়ে করে বৌদি নিয়ে না, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আরে আমার কি মনে হয় জানিস, আরে পুলিশে যারা চাকরি করে না তাদের বিয়েটা না করাই ভালো। কখন কোথায় পোস্টিং করে দেয়, কোন গুন্ডা ডাকাত বদমাই, এদের সঙ্গে ওঠা বসা। এখনকার না বাবা মায়েরও ভীষণ সুন্দর, ওই পুলিশের চাকরি করা ছেলেদের সাথে তাদের মেয়েদের একবারে এসব কথা গল্প সে বলতে পারে। তুই যখন পছন্দ করে ব্যাপারটা আমাকে বুঝতে দে। তার মানে তুই বলতে চাইছিস যে সুমন্ত নিজের পাত্রী নিজে পছন্দ করে রেখেছে। ভেরি গুড ভাই সাহেব। তোমার পছন্দের পাত্রীকে উপযুক্ত গৃহলক্ষ্মীর মর্যাদা দিয়ে আমি তার আঁচলেই বেঁধে দেব এই সংসারের চাবি। ওরে বাবা, ভালোবাসা পাপ নয় রে, বড় পবিত্র। যদি তাকে যথা সময়ে যথাযথ মর্যাদা দেওয়া যায়, ওরে আমিও তো একদিন ভালো। তুমি অফিস থেকে ফিরেছো, তুমি ক্লান্ত, যাও তোমার জন্য টিফিন রেডি করে ঢাকা দেওয়া আছে, তুমি গিয়ে টিফিন করে যাও, ফ্রেশ হয়ে যাচ্ছি। শোনো শোনো শোনো, আরেকটা কথা, যত কাজ থাক আজ সন্ধ্যা 7টার মধ্যেই তুমি বাড়ি ফিরে আসবে। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, মনে থাকবে যে উনি দিল্লিতে সব বাড়ি করে আসলে বুঝতে পারি যে সৈকত ঠিক সময়ে চাকে জানিস সৈকত, যদি সুমন্তকে কোনো রকমের রাজি করে
করিয়ে আমি বিয়েটা দিতে পারি, তাহলে আমার যে আনন্দ আর কেউ পাবে না রে, আর কেউ পাবে না। বসন্ত রোদে 1 সপ্তাহের ব্যবধানে আমার জীবন থেকে হারিয়ে গেল ভাই আর ভাতৃবধূ। এই 4 বছর আগে কালের বজ্রপাতে আমার জীবন থেকে হারিয়ে গেল তোর মা। এই দুটো বিয়োগ ব্যথা নিয়ে আমি যখন দিশেহারা, তখন ঈশ্বর আমাকে দিয়েছিলেন প্রচন্ড শক্তি আর অসীম মনোবল। অসীম শক্তি আর সাহস আর মনোবল নিয়ে আমি সর্বত্র বিচারণ করে বেড়াই। তাই তো প্রশাসন কর্তাকে তার বাড়িতে অ্যাটেন্ড করতে আমার ভয় বা সংকোচ কোনোটাই লাগে না। বিকজ দেখছি আমার অতীত, দেখছি আমার জীবন থেকে হারিয়ে যাওয়া একটা তাজা গোলাপ, দেখছি আমার শুকিয়ে যাওয়া মুক্তরে বৈশাখীর কাজল কলমে খুঁজে পেয়েছি আমার হৃদয় অ্যালবামে বন্দি করে রাখা আমার মানুষ প্রতিমাকে। সত্যি করে বলো তো মা, তুমি কে? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আবার সেই একই প্রশ্ন, সত্য সেই কাশ, কি বিচিত্র দেশ। কেন যে আমাকে বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়? কেন যে প্রশ্নের সঠিক উত্তর আমি দিতে পারি না? আমি জানি না। আপনি বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন, আমি জানি না কে আমার বাবা, কে আমার মা, কে আমার বংশ পরিচয়। আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। আমি শুধু একটা কথা জানি, এই নগ্ন সমাজের ব্যবসায় শুধু বেশি আসা আমি একটা অবাঞ্ছিত নারী। এই ভদ্র সমাজের মুখোশধারী মানুষগুলো কামনার দৃষ্টি নিয়ে তাকায় আর বর্ষায় নারীর মুখে আমি কিন্তু তাদের মধ্যে পড়ি না। তুমি আমার কন্যা সম, তাই আজ আমি তোমাকে কিছুই বলবো না। বলবো সেদিন যেদিন তোমাকে নিয়ে আমার স্বপ্ন পূরণ হবে। সেই পাগল মানুষটা নেহাতি পাগল, তা না হলে আমার মতো একটা সামান্য নাচনারীকে নিয়ে স্বপ্ন পূরণের স্বপ্ন দেখেন। আচ্ছা স্যার, এবার বলুন তো হঠাৎ আপনার বাড়িতে আমাকে আর্জেন্ট কল করার কারণটা কি? কারণ এটা জরুরি তাই। মানে না মানে দেখো মানে আরে মশাই, ওসব মানে বাদ দিয়ে ফটাফট কাজের কথা বলুন। ঠান্ডায় যেটা না না মানে না মনিকা, আজ থেকে তোমার জীবনকে অন্য পথে চালনা করতে হবে। অন্য কথা মানে না মানে তুমি কিছু মনে না করো, তোমার যদি আপত্তি না থাকে তাহলে তোমার একাডেমিক সার্টিফিকেট গুলো তুমি আমার কাছে জমা দাও। না না না, প্রয়োজনটা আমার নয়, প্রয়োজনটা সমাজকে সুন্দর কাজের জন্য আমি ব্যবহার করবো। কি বলছেন স্যার, কি বলছেন? আপনার মতো একজন দেবতুল্য মহৎ মানুষের কথায় আমার হৃৎপিণ্ড আমি উত্তর দিতে পারি, আমার মাথাটা কেটেই আপনার পায়ে অঞ্জলি দিতে পারি, আর কয়েকটা কাগজ আপনাকে আমি দিতে পারি। এই সমাজে নিজেকে আমি মানুষ বলে পরিচয় দিতে পারি না স্যার। নারী হয়ে জন্মে আমার নারীর সত্তাকে আমি কারো কাছে তুলে ধরতে পারি না। কারণ কি জানেন স্যার? কারণ একটাই আমার জন্ম পরিচয়। কিন্তু আপনি বিশ্বাস করুন স্যার, আমার মন আছে, প্রাণ আছে, আমার হৃদয়ে ভালোবাসা আছে, অথচ এত কিছু থাকতেও আমার শ্রদ্ধার পুষ্পাঞ্জলি কোনো দেবতার পায়ে অর্পণ করতে পারি না স্যার। তোমার সামনে যে অধম দেবতা দাঁড়িয়ে আছে, পারবে না তোমার মনের কোণে তাকে একটু স্থান দিতে তুমি পারবে না? বলো দিবাস স্বপ্ন স্যার, এটা আমার কাছে দিবাস স্বপ্ন ছাড়া কিছু নয় স্যার। কারণ আমার মতো অন্ধকূপে পড়ে থাকা মেয়েদের নিয়ে সবাই ফুটতে করা যায়, কিন্তু এক চিপে সিঁদুর দিয়ে স্ত্রীর মর্যাদা দেওয়া যায় না। আপনি তো কোনো সিঁদুর ফুল দেখেছেন স্যার?
শিমুল ফুলটা দেখতে কত সুন্দর বলুন তো, অথচ সেই ফুলটাকে নিয়ে সবাই খেলা করে, কিন্তু কিন্তু তাতে তাতে ওই ফুলগুলো আমার মনে কোনো দুঃখ নেই স্যার, কোনো দুঃখ নেই। তারা শুধু অপেক্ষা করে বসে আছে কখন তারা ঝরে পড়বে এই ধরতী বুকে। তারা শুধু সেই অপেক্ষা স্যার, আর কিছু নাই, আর কিছু নাই।